চিকিৎসাধীন খালেদা জিয়ার জন্য দলমত নির্বিশেষে সবার দোয়া কামনা। দেশে ফেরার অবারিত সুযোগ নেই আক্ষেপ তারেক রহমানের। হাসপাতালের রাজনৈতিক নেতাদের ভিড়। ফ্লাই করবার জন্য যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা হয়নি। তাকে বোধহয় ইতে নিয়েছেন, ওটিতে নিয়েছেন, ওখানে বোধহয় তার পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন আর কি যে তার অবস্থার কতটুকু উন্নত করা যায়। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে স্থিতিশীল আছেন, উনি এখনো ফাইট করছেন। মকে অংশ নেয়াদের বেশিরভাগই পড়েনি গণভোটের প্রশ্ন। সময়, কেন্দ্র, জনবলের মতো বিষয়ে সিদ্ধান্ত নিতে কাজে লাগবে প্রতীকী নির্বাচন, বলেন সিইসি। লুটপাটকারীদের প্রতিষ্ঠান বন্ধ করলেই সমাধান হবে না। অর্থনৈতিক সম্মেলনে মির্জা ফখরুল। পরিবর্তনের জন্য রাজনৈতিক সদিচ্ছা জরুরি, বললেন জামায়াত আমির। ফরিদপুরে বাস চাপায় কলেজ ছাত্রী নিহত। ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ। মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর ঘটনায় প্রাইভেট কারে অগ্নিসংযোগ। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখনও তেমন উন্নতি হয়নি। নানা জটিলতায় সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চলছে তার চিকিৎসা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ দোয়া করায় কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, মায়ের পাশে থাকার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও তার দেশে ফেরা একক সিদ্ধান্তের উপর নির্ভর করছে না। নানা রোগে আক্রান্ত ৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আবারও ভর্তি হন হাসপাতালে। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চলছে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা দিয়ে যাচ্ছেন। বন্ধুপ্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে বলেও জানান তারেক রহমান। তিনি বলেন, এমন সংকটকালে যে কোনো সন্তানের মতো মায়ের পাশে থাকার ও স্নেহ পাবার তীব্র আকাঙ্ক্ষা তারও আছে, কিন্তু দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণে নেই। রাজনৈতিক বাস্তবতার সেই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছালে দ্রুতই প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশা তারেক রহমান ও তার পরিবারের। এদিকে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে জানান বিএনপি নেতা খায়রুল কবির খোকন। যেহেতু তার অবস্থা অপরিবর্তিত রয়েছে, উন্নতি হয়নি, অবনতি হয়নি, এবং তাকে বোধহয় ইতে নিয়েছেন, ওটিতে নিয়েছেন, ওখানে বোধহয় তার পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন আর কি যে তার অবস্থার কতটুকু উন্নত করা যায়। আর নিবিড় ভাবে তার যে সমস্যাগুলি রয়েছে, জটিলতাগুলো রয়েছে, তার উত্তরণের করার জন্য সর্বশেষ চেষ্টা আমাদের ডাক্তাররা করছেন আর কি, মেডিকেল বোর্ড বসে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান, খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেয়ার প্রস্তুতি চলছে, তবে তিনি এখনও ফ্লাই করার মতো শারীরিক পরিস্থিতিতে নেই। তারা কোনো আশাবাদের কথা বলছেন না, কিছু বলছেন না, কিন্তু বলছেন গত কয়েকবারের মতো যেরকম তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থা থেকেও আবার ফিরে এসছেন, উনি ক্রিটিক্যাল অবস্থা থেকে স্টেবল হয়েছেন, ভবিষ্যতের জন্য দোয়া করবেন আপনারা। বিদেশে নেওয়াটা এখনই নেওয়া যাবে না সম্ভবত, মানে ফ্লাই করবার জন্য যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা হয়নি। বিদেশে যাবার জন্য যে প্রস্তুতিগুলো নিতে হয় সেই প্রস্তুতিগুলো তারা নিয়ে রেখেছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ জানিয়ে তার জন্য দোয়া ও রোগমুক্তি কামনা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান এনসিপি নেতারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, উনি নিবিড় পরিচর্যা পাচ্ছেন, অ্যাডভান্স ট্রিটমেন্ট পাচ্ছেন, তবে ওনার অবস্থা স্থিতিশীল আছে, ক্রিটিক্যাল কিন্তু স্থিতিশীল, এবং চিকিৎসা চলছে। সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা দলের মানুষ, মতের মানুষ, ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষ, পৃথিবীর সবাই ওনার জন্য দোয়া করছেন, উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন। দলীয় নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করতে ও আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।
এ বিষয়ে সবশেষ খবর জানাতে হাসপাতালের বাইরে রয়েছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম। যাচ্ছি তার কাছে। তাজনুর, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে? কোনো আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে কি? এখন অবধি আনুষ্ঠানিক কোনো ব্রিফিংয়ের খবর আমরা অন্তত জানতে পারিনি। তবে একটি বিষয়ে আলাদা করে যুক্ত করি যে সহকর্মী আখলাকুস সাফার প্রতিবেদনের সবশেষ অংশে যে কথাটি বলা হচ্ছিল যে নেতাকর্মীদের গেটের বাইরে ভিড় না করতে অনুরোধ করা হয়েছে দলের তরফ থেকে, কিন্তু আমি আসলে বাস্তবতা দেখাতে চাই। নেতাকর্মীরা আসছেন বিভিন্ন ইউনিটের, বিভিন্ন বিশেষ করে মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সকাল থেকেই বলা চলে যে এই হাসপাতালের প্রধান ফটকের সামনে তারা ভিড় জমাচ্ছেন, তারা আসছেন এবং শুধু যে একাই আসছেন ব্যাপারটা এরকম নয়, বরং ইউনিটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দল বেঁধেই আসছেন। একটু আগে আমরা দেখছিলাম যে ঠিক গেটের বাইরের এই জায়গাটিতে একটি দোয়ার অনুষ্ঠান হলো। সেখানে এই যারা বাইরে ভিড় করে আছেন নেতাকর্মীরা তারাই সেই দোয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া করেছেন যাতে করে তিনি খুব দ্রুত সময়ের মধ্যে তার ব্যাপারে একটা ইতিবাচক সংবাদ তারা পান। যে বিষয়টি প্রতিবেদনেই বলা হচ্ছিল যে গত 12 ঘন্টায় আসলে সেই অর্থে বলার মতো কোনো ইতিবাচক খবর এখন পর্যন্ত সংবাদকর্মীরা অন্তত পাননি। শুধু সংবাদকর্মীরাই নয়, বরং প্রত্যেকেই প্রত্যাশা করছেন যে একটি ইতিবাচক খবর হয়তো ভেতর থেকে পাওয়া যাবে, কিন্তু এখন অবধি দলের নেতাকর্মীদের তরফ থেকে কিংবা যেই চিকিৎসকদের যেই দল তার চিকিৎসা কাজে নিয়োজিত আছেন তাদের তরফ থেকে এখন পর্যন্ত সেই অর্থে কোনো ইতিবাচক খবর পাওয়া যায়নি। সুতরাং সবার মধ্যে এক ধরনের উদ্বেগ, এক ধরনের উৎকণ্ঠা কাজ করছে। সেই সঙ্গে একটি বিষয় যুক্ত করতে চাই যে মূলত খালেদা জিয়ার সবশেষ যে অবস্থা, সেই অবস্থার প্রেক্ষিতে দলের নেতাকর্মীরা যারাই এখানে আসছেন সবাই আসলে একটি কথাই বলছেন যে যেন তার জন্য দেশবাসী, দেশের মানুষ যেন দোয়া করেন এবং তার ব্যাপারে যেন একটি ইতিবাচক সংবাদ আসে, সেই সংবাদের প্রত্যাশায় আছেন এই সমস্ত বিএনপির নেতাকর্মীরা। মারফি। তাজনুর, আপনাকে ধন্যবাদ। উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় বৈদেশিক অনুদান রেগুলেশন অধ্যাদেশ 2025 চূড়ান্ত অনুমোদন পায় এবং 50 লাখ টাকা পর্যন্ত অনুমোদনের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়। এছাড়া পুলিশ কমিশন অধ্যাদেশ সংশোধিত আকারে পুনরায় উত্থানের সিদ্ধান্ত হয়। প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, সংযুক্ত আরব আমিরাতে আটক অবশিষ্ট 24 জন 2-3 দিনের মধ্যে দেশে ফিরবেন। গণভোট সম্পর্কে বিন্দুমাত্র ধারণা না নিয়ে হ্যাঁ না ভোট দিয়েছেন ভোটাররা। কেউ জানেন না কোন বিষয়ে গণভোট, কেউ পুরোটা পড়তে অনাগ্রহী। আবার কারো হ্যাঁ না ভোট নির্ভর করেছে দলের সমর্থনের উপর। ইসি আয়োজিত মক ভোটের চিত্র এটি। সিইসি জানান, মক ভোটের ফলাফলের উপর ভিত্তি করে সময়, ভোটকেন্দ্র, জনবল সহ যাবতীয় লজিস্টিক্স সমন্বয় করা হবে। গণভোটের প্রচারণা বাড়াতে সরকার ও ইসি একসাথে কাজ করবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে ইসি। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একদিনে আয়োজনের কারণে আগেই চ্যালেঞ্জগুলো শনাক্ত করতে চাইছে নির্বাচন কমিশন। মক ভোটের ফলাফল বিশ্লেষণ করে কোথায় এবং কিভাবে সমন্বয় করতে হবে তা নির্ধারণ করবে ইসি। মক ভোটিং হলেও উৎসবমুখর ছিল পরিবেশ। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল 8টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। ভোটার স্লিপ সংগ্রহের জন্য ভোট কেন্দ্র শেরেবাংলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বাইরে 6টি বুথ স্থাপন করা হয়। নারী ও পুরুষদের জন্য পৃথক 4টি ভোট কক্ষ রাখা হয়েছিল। শুরুতে কম থাকলেও 10টার পর বাড়ে ভোটার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে এই মক ভোটের আয়োজন করে কমিশন। ভোটার সংখ্যা 500 বিবেচনায় নিয়েই ছিল প্রস্তুতি। শুরুতে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়, কারণ কেন্দ্রের ভেতরের আইন কানুন সম্পর্কে জানতেন না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয় ভোটারদের। নিয়ম অনুযায়ী হয়েছে, স্বচ্ছ ভোট হয়েছে। এর চেয়ে আর একটু ভালো হবে, কারণ প্রশাসন থাকবে আর নিরাপত্তা থাকবে। একজন মানে আমার ভোটটা আমি যদি স্বাধীনতাভাবে না দিতে পারি তা তো হলো না। সময় তো মনে বেশি লাগবে, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, লাইন আগাচ্ছে না। গণভোট সম্পর্কে জানেনই না বেশিরভাগ ভোটার। কারো পড়তে অনীহা, আবার কারো নেই সময়। হাতে গোনা কজন পড়লেও বুঝতে পারেননি তারা। যেমন আমি ভালোবাসি বিএনপি, না মানে হলো বিএনপি, আর
আর হ্যাঁ মানে হলো জামাত। আমি হাত দলে নাই, আমি আমার স্বাধীনতাটা চাই। কোন বিষয়ের উপর হ্যাঁ অথবা না দিয়েছেন আমি পড়িনি, ভাবলাম একটাতে দিয়ে দেই, পড়তে তো অনেক সময় লাগবে। বিপ্লবটা হয়ে গেছে ওটার বেসিসেই, এবং সেখানে শান্তি শৃঙ্খলার যে নির্বাচনটা হবে সেখানে আমার মতামতটা চেয়েছে এবং আমি আমার মতামতটা দিয়েছি। লাইন আমার পিছনে লোক একজন দাঁড়ায় আছে সিল্লইয়া, তা আমি কি ওইখানে বৈশা থেকে এইগুলি করবো, স্টাডি করবো? এই বিষয়টা যদি আগের থেকেই বিভিন্ন পত্রিকা, টিভিতে, চ্যানেলে, অনলাইনে যদি প্রচার করতে থাকে তাহলে মনে হয় আমাদের জন্য একটু সুবিধা হবে যে আমরা কি হাতে দেব না নাতে দেব। সিসি বলেন পুরো প্রক্রিয়া আরও দক্ষভাবে সম্পন্ন করতে চ্যালেঞ্জ সম্পর্কে জানতে এই আয়োজন। এই মক ভোটিং এর ফলাফলের উপর ভিত্তি করে করণীয় নির্ধারণ করবে ইসি। আমাদের প্ল্যানিং এর যে গ্যাপসগুলো আছে, যে ঘাটতিগুলো আছে, এগুলো আমরা আজকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার ভিত্তিতে আমরা এগুলো মিট আপ করে ফেলবো। সরকার এবং ইলেকশন কমিশন মিলে ব্যাপক প্রচারণা চালাবে এই গণভোট নিয়ে। গণভোটের যে বিষয়গুলো, এটা আমাদের একটা প্রচারণার বিশাল অংশ জুড়ে থাকবে। 4 ঘন্টায় 352টি ভোট পড়ে। ভোটের হার 70.4%। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ফরিদপুর ও মাদারীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ 2 জন নিহত হয়েছে। সকালে ফরিদপুরের ভাঙার সুয়াদে স্ট্যান্ডে বাস চাপায় নিহত হয় সাদিয়া নামের এক কলেজ ছাত্রী। এলাকাবাসী জানায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন সাদিয়া। এ সময় ঢাকা থেকে খুলনাগামী ইমাদ পরিবহনের একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করার সময় তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় সাদিয়ার। পরে ঢাকা খুলনা মহাসড়ক 1 ঘন্টা অবরোধ করে রাখে স্থানীয়রা। ভাঙচুর করা হয় 5টি বাস। এতে 20 কিলোমিটার যানজট তৈরি হয়ে ভোগান্তিতে পড়েন এই পথে চলাচলকারীরা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এদিকে গতরাতে মাদারীপুর সদর উপজেলায় প্রাইভেট কারের চাপায় এক শিশু নিহত হয়েছে। পুলিশ জানায় শহরের পুরান বাজার পোস্ট অফিস এলাকার বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী জুয়েল চৌধুরীর স্কুল পড়ুয়া ছেলে সাদমান চৌধুরী তার বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়। পরে শিবচর উপজেলার শেখপুর ব্রিজের কাছে এক ব্যক্তিকে ধাক্কা দেয় তাদের প্রাইভেট কার। এ সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে দ্রুত গতিতে মাদারীপুর শহরের দিকে যাচ্ছিলেন তারা। পথে সদর উপজেলার হবিগঞ্জ ব্রিজের কাছে 2 জনকে চাপা দেয় গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় সুরিয়া কাজী নামের এক শিশুর। আরেক শিশু মিম আক্তারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। ঘটনার পর পালিয়ে যায় সাদমান সহ তার বন্ধুরা। এলাকায় উত্তেজনা ছড়ালে গাড়িটিতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। জানুয়ারির শুরুতেই সব শিক্ষার্থীদের হাতে নিশ্চিতভাবে বই তুলে দেওয়া যাবে, এমনটাই বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে ভোলায় এক সেমিনারে অংশ নেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, যেসব প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার হবে সেগুলো মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষকদের অবস্থার উন্নতির জন্য কাজ করছে সরকার। এরই মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের 10ম গ্রেডে উন্নীত করা হয়েছে। সরকারি শিক্ষকদের 11তম গ্রেড দেওয়ার চেষ্টাও চলছে। সেমিনারে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমি নিশ্চয়তা সহকারে বলতে পারি, অবশ্যই সব বই পাবেন, কারণ এখনই জেলা পর্যায়ে বেশিরভাগ বই চলে এসেছে। ফলে অবশ্যই জানুয়ারির শুরুতেই সব বই পেয়ে যাবে। যে বিদ্যালয়গুলো ভোট কেন্দ্র হবে সেগুলো মেরামতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। লুটপাটকারীদের শাস্তি দিতে হবে, কিন্তু তাদের প্রতিষ্ঠান বন্ধ করলে বেকারত্ব বাড়বে। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি খেয়াল রাখার পরামর্শ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আর জামায়াত আমির বলেছেন, ব্যবসা টিকিয়ে রাখতে যে সরকারি ক্ষমতায় থাকে তাদের সাথে সখ্যতা গড়ে তোলে ব্যবসায়ীরা। এর দায় ব্যবসায়ীদের নয়, রাজনৈতিক দলের। ভবিষ্যতে কেউ যেন লুটেরা না হতে পারে সেই বিষয়ে পদক্ষেপ নিতে হবে। চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন 2025 শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে দৈনিক বণিক বার্তার উদ্যোগে এই সম্মেলনে আলোচনা হয় ব্যবসা, বিনিয়োগ ও সমষ্টিক অর্থনীতি নিয়ে। সম্মেলনের দ্বিতীয় ও শেষ অংশে অতিথিরা কথা বলেন অভ্যুত্থানের অর্থনৈতিক আকাঙ্ক্ষা ও অর্থনীতির গণতান্ত্রিকরণ বিষয়ে। কিন্তু তারপরেও বলবো, আমাদের সমস্যা তো অনেক বড়।
এ সময় বিএনপি মহাসচিব অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নিতে তার দলের অবদানের কথা তুলে ধরেন। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, টাকা ছাপিয়ে ঋণ নিয়ে কোনো অর্থনীতিকে টেকসই করা যায় না। আমাদের এই 15 বছরে যারা লুট করেছেন, চুরি করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, লুটপাট করে নিয়ে চলে গেছেন, তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। কিন্তু তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের যে শিল্প কলকারখানা আছে, সেগুলোতে যে হাজার হাজার মানুষ কাজ করছে, সেগুলো বন্ধ করে দিয়ে যে 14 লক্ষ বেকার হয়ে গেছে শুনলাম কিছুক্ষণ আগে, তারা যাবে কোথায়? 19টা 20টা 30টা যত পারমিশন লাগবে আমরা সিঙ্গেল উইন্ডোতে আনবো, and all departments should be connected and it should be done through e-governance. সম্মেলনে জামাত আমির অভিযোগ করেন, ব্যবসা টিকিয়ে রাখতে যে সরকারই আসে তাদের সাথে সখ্যতা গড়ে তোলে ব্যবসায়ীরা। এর দায় শুধু ব্যবসায়ীদের নয়, রাজনৈতিক দলেরও। কেউ লাইন দেয় মনের আগ্রহে, আর কেউ লাইন দেয় বাধ্য হয়ে। তার লাইন দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না, ব্যবসাকে বাঁচাতে পারে না। সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ব্যবসায়ীদের দেশপ্রেমিক হিসেবে দেখতে চায় জনগণ। সেই আশার বাস্তবায়ন হলেই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে। হয়রানি, ঘুষ ও চাঁদাবাজি বন্ধ হলে এগোবে ব্যবসা বাণিজ্য। এবং আমরা এখন নানা ধরনের আলামত দেখতে পাচ্ছি সামাজিক ফ্যাসিবাদ উত্থানের। সেই ফ্যাসিবাদের যদি উত্থান ঘটে, তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগরাও, বিদেশি পুঁজিও এখানে আসবে না এবং দেশে স্থিতিশীলতাও তৈরি হবে না। প্রধান সমস্যা হচ্ছে সরকার নিজেই এবং লালফিতা আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি যেভাবে ব্যবসাকে অনুৎসাহিত করে এখানে, সেইটা যদি বন্ধ না হয় তাহলে আমরা বড় ব্যবসার জায়গাটাতে পৌঁছাতে পারবো না। সম্মেলনে বিশিষ্ট ব্যক্তিরা বলেন, একই ব্যক্তি যখন দল, সরকার ও সংসদের প্রধান, সে ফ্যাসিস্ট হবেই। অন্তত এই সংস্কার না হলে শেখ হাসিনার মতো আরো ফ্যাসিস্ট দেখতে হবে। প্রিন্সিপালস অফ সেপারেশন অফ পাওয়ার্স, ক্ষমতার যে ভারসাম্য, পৃথকীকরণ, এগুলো নিশ্চিত হইতো। বক্তারা বলেন, দেশের পরিবর্তনের জন্য রাজনৈতিক সদিচ্ছাই হলো মূল ইচ্ছা। আল আমির হক অহন, যমুনা নিউজ, ঢাকা। ডলার সংকট নেই, ব্যবসায়ীরা যত ইচ্ছা আমদানি করতে পারবেন। ব্যাংক খাতে সব মার্জিন তুলে নেওয়া হয়েছে। অর্থনীতি সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বলেন, রমজানেও আমদানি নিয়ে শঙ্কা নেই। আশ্বস্ত করেন, খেলাপি ঋণ ধীরে ধীরে কমে আসবে। আলোচকরা বলেন, ফিরছে অর্থনৈতিক স্থিতিশীলতা, গতি পাচ্ছে ব্যাংক খাত, তবে উচ্চ সুদহারে অস্বস্তি আছে। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেমিনারে জানানো হয়, স্থানীয় অর্থনীতি ব্যাংক নির্ভর। পুঁজিবাজার, বন্ড মার্কেট থেকে অর্থায়ন তেমন হয় না। ব্যবসায়ীরা জানান, নীতি সুদহার এখন 10%, ট্রেজারি বন্ডের উপর 11 থেকে 13% সুদের হার যদি হয়, তাহলে সেখানেই সবাই বিনিয়োগে উৎসাহিত হবেন। আলোচকরা বলেন, শুল্ক হারও অস্বস্তির কারণ। ব্যবসায় লোকসান হলেও কর দিতে হয়, যা অস্বস্তিকর। যারা কর দিচ্ছে তাদের উপরে বেশি করে চাপানো হচ্ছে। এনবিআর ব্যবসা সহায়ক নীতি নেওয়া থেকে পিছিয়ে আছে। সরকারের 2 উপদেষ্টা নির্বাচনের ইচ্ছা থাকলে অনেক আগেই পদ থেকে সরে দাঁড়ানো উচিত ছিল, কারণ তারা এখনো সরকারের থাকলে প্রশ্নের মুখে পড়বে সরকারের নিরপেক্ষতা। এ মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিয়ে হয় ছায়া সংসদ। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনে কালো টাকার খেলা বন্ধের কোনো উদ্যোগ দৃশ্যমান নয়, বরং নির্বাচনকে কেন্দ্র করে ধর্ম নিয়েও জবরদস্তি চলছে। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন ভণ্ডুলে তারাই তৎপর যারা ক্ষতিগ্রস্ত হবে, তারাই অনির্বাচিত সরকার দীর্ঘায়িত করতে চায়। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, 2-4 জায়গায় জঙ্গি মিছিল কিংবা যানবাহনে আগুন দিয়ে নির্বাচনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না কোনো অপশক্তি। দর্শক, এই ছিল যমুনা নিউজ।